বাংলাদেশ ভৌগোলিকভাবে দুর্যোগপ্রবণ, আর এই অবস্থানগত কারণে প্রতি বছরই এদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। সঠিক সময় প্রস্তুতি গ্রহণ করা গেলে এসব দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। সেই উদ্দেশ্যে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৭ সাল থেকে মার্চের শেষ বৃহস্পতিবার সারা দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়ে আসছে। দিবসটিকে গ শ্রেণীভুক্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। ২০১৬ সালে মার্চের বিভিন্ন দিন ও দিবস যাচাই বাছাইয়ের পর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের জন্য ১০ মার্চ নির্বাচন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় হল স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়। বর্তমানে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্টের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ৪টি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। প্রথমত, স্মার্ট সিটিজেন, অর্থাৎ দেশের প্রত্যেকটা সিটিজেন বা নাগরিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হবে। দ্বিতীয়ত, স্মার্ট ইকোনমি, অর্থাৎ সব অর্থনৈতিক কার্যক্রমে প্রযুক্তি ব্যবহার। তৃতীয়ত, স্মার্ট গভর্নমেন্ট, যা নিরপেক্ষতা ও জবাবদিহিতায় অনেকটাই অগ্রসর। এবং চতুর্থ হচ্ছে স্মার্ট সোসাইটি, যা সমাজের সকলকে নিয়ে গঠিত হবে। দেশ যদি এই ভিত্তিগুলোর দিকে ফলাও করে আগাতে পারে, তাহলে যে কোনো দুর্যোগ ঝুঁকি মোকাবেলাতেও প্রস্তুত থাকতে পারবে যে কোনো সময়। প্রযুক্তির এই সহজলভ্যতা শহর থেকে গ্রামে, পলিসি নির্ধারক থেকে শুরু করে একদম নিতান্তই জনসাধারণের কাছে নিমিষেই পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থান কারণেই বাংলাদেশ প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, বন্যা এ সকল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে থাকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কাজটা হচ্ছে আগাম সতর্কবার্তা, জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রচার করা। তো আমরা কিন্তু ২৪ ঘন্টাই আমাদের যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, এখানে আমরা কাজ করে যাচ্ছি একটা রোস্টারের মাধ্যমে, এবং আমাদের যে সকল তথ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, এ সকল তথ্য বিশ্লেষণ করে আমরা আগাম পূর্বাভাস দিয়ে থাকি। এবং একমাত্র বন্যার পূর্বাভাস ছাড়া আবহাওয়া অধিদপ্তর সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়ে থাকে। কৃষিক্ষেত্রে এবং অন্যান্য মৎস্যক্ষেত্র বা পশুপালন ক্ষেত্রে বা যে সকল জায়গায় ইম্প্যাক্ট রয়েছে বা স্বাস্থ্যক্ষেত্রে, এই সকল জায়গায়ও কিন্তু আমরা বর্তমানে পূর্বাভাস দিয়ে থাকছি। এবং এ সকল পূর্বাভাস আমাদের শুধুমাত্র জানমালের ক্ষয়ক্ষতি নয়, এবং সম্পদ রক্ষা এবং সঠিক সময়ে কী ব্যবস্থা নিতে হবে সে সম্পর্কে ধারণা দিয়ে থাকে। দুর্যোগ প্রস্তুতি দিবসে আমাদের স্মার্ট বাংলাদেশ হিসেবে আমাদের যে সকল কার্যক্রম আমরা চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে ইম্প্যাক্ট বেস ফোরকাস্ট, অর্থাৎ প্রত্যেক সেক্টরে কিন্তু আবহাওয়ার একটা প্রভাব রয়েছে। এ সকল প্রভাব বিবেচনা করে কিভাবে আমাদের প্রভাব বিশ্লেষণ করে আমরা আরও সুন্দরভাবে আবহাওয়ার বা দুর্যোগের পূর্বাভাসটা দিতে পারি, যাতে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়। এবং যে সকল সেক্টরের প্রভাব রয়েছে, বিশেষ করে অ্যাডভার্স ইম্প্যাক্ট বা বিরূপ প্রভাব রয়েছে, এই বিরূপ প্রভাব কিভাবে কাটিয়ে আমরা একটা উন্নত ভবিষ্যৎ করতে পারি, আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিভাবে এই সকল তথ্য কাজে লাগানো যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের লক্ষ্য হল প্রাকৃতিক, পরিবেশগত ও মনুষ্যসৃষ্ট আপদসমূহের ক্ষেত্রে জনগণের, বিশেষ করে দরিদ্র, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ঝুঁকি মানবিক ও গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনা এবং বড় মাপের দুর্যোগ মোকাবেলায় সক্ষম ও কার্যকর জরুরি সাড়া প্রদান পদ্ধতি প্রস্তুত রাখা, যা আমাদেরকে বিশ্বের মানচিত্রে দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছে। বর্তমানে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতিকে
দুর্যোগ ব্যবস্থাপনার কার্যকর কৌশল হিসেবে বিবেচনা করা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 1973 সালে দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম সতর্কবার্তা উপকূলীয় সম্ভাব্য উপদ্রুত এলাকার জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি প্রতিষ্ঠা করেন। মার্চ মাসে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের একটি ঐতিহাসিক দিক আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তার নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে দুর্যোগ আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সেটি 1970 সালের ঘূর্ণিঝড়ের পর। এবং তার সরকার গঠনের পরবর্তী সময়েই তিনি 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 72 সালে প্রথম দুর্যোগ প্রস্তুতি অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি উদ্বোধন করেছিলেন। এতেই বাংলাদেশের স্বাধীনতার সাথে এই দুর্যোগ প্রস্তুতি বিষয়টি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এবং জাতির পিতার যে দর্শন, সেই দর্শনের মধ্যে তার কর্মকাণ্ডের মধ্যে আমরা দেখেছি যে দুর্যোগ আক্রান্ত এলাকার প্রতি তার গভীর মনোযোগ রয়েছে। এবং এই জন্যই তিনি তাকে ভালোবেসে মানুষ তিনি যেই উঁচু ঢিবিগুলি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এবং তৈরি হয়েছিল উপকূলীয় এবং দুর্যোগপ্রবণ অঞ্চলে, এটি কিন্তু জনগণ ভালোবেসে মুজিব কিল্লার নাম দিয়েছিল, তিনি দিয়েছিলেন না। এত বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কিল্লাকে আবার বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকার মানুষদের সামনে নিয়ে এসেছে। তাছাড়াও বাংলাদেশে যদি আমরা প্রধান প্রধান দুর্যোগগুলি দেখি তাহলে দেখব যে বাংলাদেশে আসলে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদী ভাঙন, এই বিষয়গুলি আসলে আমাদের খুব বেশি দুর্যোগ হতো এবং মানুষ বসবাস করতে করতে এই দুর্যোগ মোকাবেলা করতে শিখেছে। পাশাপাশি আমরা বলবো যে দুর্যোগের যে সতর্ক বার্তা সেটি কিন্তু অত উন্নত ছিল না, যার জন্য আমরা 1991 সালেও দেখেছি যে প্রাণহানি ঘূর্ণিঝড়ে কতটা ঘটেছে। এবং যেহেতু জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে পড়ছে, তার ফলেও নতুন নতুন দুর্যোগের আবির্ভাব হচ্ছে বা দুর্যোগের সময় পরিবর্তন হচ্ছে, দুর্যোগের ধরন পরিবর্তন হচ্ছে। সেই কারণেও কিন্তু দুর্যোগ প্রস্তুতি আসলে থেমে থাকেনি বাংলাদেশে। আমি বলবো যে 1997 সালে যখন দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলী তৈরি হলো, সেটি দক্ষিণ এশিয়ায় অনেকের কাছে এবং বিশ্বব্যাপীও সমাদৃত হয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথেই বর্তমান সরকার দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকসই কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং মুজিববর্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে গ্রামীণ রাস্তায় সেতু, কালভার্ট নির্মাণ, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্টকরণ, উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহ, মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আর অধিদপ্তর থেকে। মহান মুক্তিযুদ্ধের পরে যখন 72 সালে জাতির পিতা দেশে ফিরেছেন, আমাদের তখন বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ ছিল না। তখনই কিন্তু তিনি আমাদের দেশে দুর্যোগ মোকাবেলার জন্য অবকাঠামো তৈরি, বাঁধ নির্মাণ, যে বাঁধটি অত্যন্ত জনপ্রিয়, জনগণ মুজিবকে ভালোবেসে মুজিব কিল্লা নামে সেগুলোকে নামকরণ করেছেন। মুজিব কিল্লা, বাঁধ নির্মাণ, সাইক্লোনের আশ্রয় কেন্দ্র তৈরি করা, আর সর্বোপরি তিনি জনযুদ্ধে আমাদের যে স্বাধীনতায় স্বাধীনতার পরে জনগণকে নিয়ে তিনি সিপিপি তৈরি করলেন। সেই সিপিপির মডেল এবং সেখানে স্বেচ্ছাসেবকরা যে ভূমিকা রাখে সাইক্লোনে, আজকে সারা বিশ্বে একটি অনুকরণীয় মডেল সেটা তৈরি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 70-এ আমাদের উপকূলীয় অঞ্চলে যে 10 লক্ষ লোক মারা গিয়েছিল, জাতির পিতা 70-এর নির্বাচনী প্রচারণা রেখেই তিনি সেই 12ই নভেম্বরে 70 সালের আমাদের যে দক্ষিণাঞ্চলে অজস্র মানুষ মারা গেছে, 1 মিলিয়ন, সেখানে কিন্তু তিনি সদল বলে ছুটে গেছেন তাদের সাহায্যার্থে।
বঙ্গবন্ধু কন্যা তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। তার মধ্যে দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সবচেয়ে বড় আইনগত হাতিয়ার হচ্ছে দুর্যোগ আইন, যেটি বাংলাদেশের আছে, যেটি পৃথিবীর অনেক দেশে এখনও এরকম আইন করতে পারেনি। আমাদের জন্য দিয়েছেন তিনি স্ট্যান্ডিং অর্ডার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তিনি দুর্যোগ মোকাবেলার জন্য এটি আমাদের একটা সুবিস্তারিত একটি বড় রকমের আইনগত ভিত্তি। ন্যাশনাল বিল্ডিং কোড যদি অনুশাসন এবং আইন মেনে যদি আমরা সবাই বিল্ডিং করি, তাহলে আমাদের বিল্ডিংগুলো ভূমিকম্পে রেজিলিয়েন্ট হবে। 1897 সালে আমাদের এই পাক ভারত ভূখণ্ডে আসামে একটা বড় ভূমিকম্প হয়েছিল। সে ভূমিকম্পের মাত্রা ছিল 8.2। ওই সময় আমাদের অঞ্চলে ভূমিকম্প এটা ব্যাপক হয়েছিল, কিন্তু সব মিলে ওই ভূমিকম্পে মাত্র 1500 জন, মানে 1500 জন লোক মারা গিয়েছিল। মূল কারণ হচ্ছে যে তখন এত বিল্ডিং ছিল না। ভূমিকম্পে নিজে কোনো কিন্তু মৃত্যু ঘটায় না। ভূমিকম্পের কারণে ক্যাসকেডিং ইফেক্ট হিসেবে প্রথমে পড়ে হলো সমস্ত দুর্বল বিল্ডিংগুলো ভেঙে পড়ে যায় এবং বিল্ডিং চাপা পড়েই মানুষ মারা যায়। আর পরবর্তীকালে ক্যাসকেডিংয়ের থার্ড ইফেক্ট হচ্ছে যে অগ্নি সংযোজন হয়ে যায়, গ্যাস এবং বিভিন্ন বিদ্যুতের লাইনগুলো বিস্ফোরণ ঘটে। আমরা একটু শঙ্কিত আছি আমাদের পুরান ঢাকা সহ যে সমস্ত বিল্ডিং কোড মেনে চলেনি সেগুলো নিয়ে, এবং অনেকে জলাশয় ভরাট করে ঢাকা শহর সহ সিলেট এবং চট্টগ্রাম, সে দুটোও আমাদের ভূমিকম্পে সংবেদনশীল, সে দুটোও আমাদের ভূমিকম্পে বেশি রকম আশঙ্কা আছে। বাংলাদেশ আজকে অনেক সামর্থ্য রাখে। আমাদের এই অধিদপ্তরের মাধ্যমে অগ্নি নির্বাপনের জন্য আমরা এখন ফায়ার ব্রিগেডের যে সমস্ত মই আছে 24 তলা পর্যন্ত, টিটিএল বলে এটাকে, টার্ন টেবল ল্যাডার, এই ল্যাডারটি 24 তলা পর্যন্ত আগুন নিবানের কাজ করে। অতীতে 6 তলার উপরে আমাদের কোনো মই ছিল না। আমরা আরও 9টি মই কিনে শীঘ্রই আমরা ফায়ার ব্রিগেডের হাতে দিব। আমাদের দুইটি হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর হাতে কিনে দেওয়া আছে। আমাদের অনেক যন্ত্রপাতি আর্মস ফোর্স ডিভিশন 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর কাছে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য বেশ কিছু যন্ত্রপাতি কিনে দেওয়া আছে। ফায়ার ব্রিগেড দিয়েছি, আমরা পৌরসভা, সিটি কর্পোরেশনগুলোকে কিনে দিয়েছি। ফলে সরকার কিন্তু অনেক ইনভেস্ট এখানে করেছে, যদিও আরও অনেক দরকার। স্বেচ্ছাসেবক আমাদের আছে ভূমিকম্পের জন্য। শহরে আমাদের প্রায় 50,000-এর মতো প্রশিক্ষিত ভলান্টিয়ার আছে, বিএনসিসি আছে। তবে এটাকে আমরা আরও নতুন করে প্রশিক্ষিত করব। আমরা, আপনারা জানেন বঙ্গবন্ধু যে সিপিপি করেছিলেন উপকূলীয় দুর্যোগ মোকাবেলার জন্য, ঘূর্ণিঝড়, টর্নেডো এগুলোর জন্য, সেখানে আমাদের প্রায় 73,000-এর মতো প্রশিক্ষিত ভলান্টিয়ার আছে। তারা অত্যন্ত ডেডিকেটেড। বাট আমাদের নতুন করে শহরে আমাদের আরও ভলান্টিয়ার তৈরি করতে হবে। আমরা এইভাবে যদি রেজিলিয়েন্ট হই, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুত থাকতে আগাম সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এসব প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রস্তুতি ও প্রচারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আকস্মিক বন্যা মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে রিমোট সেন্সিং, জিআইএস, রাডার, স্যাটেলাইট তথ্য, চিত্র বিশ্লেষণের মাধ্যমে বন্যা আসার 3 থেকে 5 দিন আগেই বন্যার পূর্বাভাস ও বন্যার স্থায়িত্ব সম্পর্কে সতর্কবার্তা দেয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে বর্তমানে গাণিতিক আবহাওয়া পূর্বাভাস মডেল WRF ব্যবহার করে 7 থেকে 10 দিনের পূর্বাভাস অনেক নির্ভুলভাবে পাওয়া সম্ভব হচ্ছে। বজ্রপাতে প্রাণহানি কমানোর লক্ষ্যে এবং দেশবাসীকে আগাম সতর্কবার্তা দিতে দেশের 8টি স্থানে পরীক্ষামূলকভাবে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র বা লাইটনিং ডিটেকটিভ সেন্সর বসানো হয়েছে। 2023 সালে আমাদের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে যে প্রতিপাদ্যটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয়ের সাথে সামঞ্জস্য রেখেই আমরা এবার প্রতিপাদ্য নির্ধারণ করেছি যে স্মার্ট বাংলাদেশ প্রণয়নের ক্ষেত্রে যে প্যারামিটারগুলো ব্যবহার করা হয়, যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়, আমরা দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সেইগুলো ব্যবহার করে আমরা জনগণের কাছে দ্রুততম সময়ের মধ্যে সঠিক সেবাটা
পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ভূমিকম্প বিষয়ে বাংলাদেশে বিপুলভাবে আলোচনা হচ্ছে। এর কারণ হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসের 6 তারিখে তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল, যেখানে অনেক লোক মৃত্যুবরণ করেছে, সেই প্রেক্ষিতেই বাংলাদেশে ভূমিকম্পের আশঙ্কা সম্পর্কে এখন বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। এই হিসেবে আমরা যেটি বলতে পারি যে ভূমিকম্পের ক্ষেত্রে যেটি ঝুঁকি বাড়িয়ে তোলে সেটা হচ্ছে যে দুর্বল অবকাঠামো এবং ভূমিকম্পকে বিবেচনায় না নিয়ে গৃহ নির্মাণ। আর এই বিষয়টিকে মাথায় রেখে সরকার থেকে যেটা করা হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 প্রস্তুত করা হয়েছে এবং আমাদের যেটি চাওয়া থাকছে সেটা হচ্ছে যে যেন বিল্ডিং কোড অনুসরণ করে গৃহ নির্মাণ করা হয়, ভবন নির্মাণ করা হয়, তাহলে ভূমিকম্প থেকে নিরাপদ থাকবে। মূলত ভূতাত্ত্বিক অবস্থান এবং টেকটনিক প্লেট, দেশের অভ্যন্তরে এবং আশেপাশে যে বাউন্ডারি প্লেট রয়েছে, সেই বিষয়গুলোকে বিবেচনা করে অনেকেই বলছেন যে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কিন্তু বিগত আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে গত 150 বছরের ইতিহাসে এই অঞ্চলে সর্বোচ্চ 7.5 বা তার চেয়ে কিছু মাত্রায় বেশি একটা ভূমিকম্প হয়েছিল। এর বাইরে এর মধ্যে এত তীব্রতা সম্পন্ন ভূমিকম্প হয়নি। তার অর্থ এই নয় যে এটি হবে না। এই জন্য আমরা প্রস্তুত রয়েছি আমাদের এই ভূমিকম্প মোকাবেলায়। আমি যেটি বললাম বিএনবিসি সেটি তৈরি করা হয়েছে এবং অবকাঠামোগত এবং আর্থসামাজিক ঝুঁকি বিশ্লেষণ করে ভবন শক্তিশালীকরণে বিল্ডিং কোড অনুসরণ করার জন্য আমরা নির্দেশনা দেওয়া আছে। ন্যাশনাল আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ, যেটি USAR সংক্ষেপে বলা হয়, দল গঠনের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাডভাইজারি গ্রুপ, যেটাকে আমরা সংক্ষেপে ইনসারাক বলি, এর মাধ্যমে আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ সংক্রান্ত সনদপ্রাপ্ত টিম প্রশিক্ষণ, যাতে আমরা ওর সদস্য হতে পারি, অ্যাক্রেডিটেশন লাভ করতে পারি, তার জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উদ্ধার এবং অনুসন্ধান কাজের জন্য ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সহায়ক শক্তি হিসেবে এর মধ্যেই 47,000 স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা দক্ষতার সাথে কাজ করতে সক্ষম। আর ভূমিকম্প মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং সিটি কর্পোরেশনকে উদ্ধার যন্ত্রপাতি ক্রয় করে প্রদান করা হয়েছে এবং আরও ক্রয় করে প্রদান করা হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, রাঙ্গামাটি, সুনামগঞ্জ সহ যে সমস্ত জায়গাগুলোকে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে মর্মে অনুমিত হচ্ছে, তাদেরকে আপৎকালীন পরিকল্পনা প্রণয়ন কাজ করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসা কেন্দ্র, বাণিজ্যিক এলাকাগুলোতে আমরা নিয়মিত মহড়া অনুষ্ঠান করছি এবং জনগণকে সচেতন করছি। দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারে দুর্যোগের প্রাক্কালে রেডিও, টেলিভিশন ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণার পাশাপাশি সার্বক্ষণিক, দ্রুত ও অধিকতর কার্যকর পদ্ধতি হিসেবে টোল ফ্রি 1090 নম্বরে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স IVR চালু করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সাফল্য অর্জনে স্থানীয় পর্যায়ে শক্তিশালী কাঠামো নির্মাণের লক্ষ্যে বিভাগ থেকে ওয়ার্ড পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালীকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী SOD এর আলোকে রিস্ক অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে দুর্যোগে ঝুঁকি হ্রাস, আপৎকালীন পরিকল্পনা প্রণয়ন ও মহড়ার মাধ্যমে এর কার্যকর ব্যবহার ও হালনাগাদকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ পরবর্তী অনুসন্ধান, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম সমন্বিতভাবে মোকাবেলার লক্ষ্যে ওয়ান স্টপ সেন্টার হিসেবে ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার NEOC প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, দুর্যোগে বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদানের জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা যে দেখি যে দুর্যোগ সংক্রান্ত আইন, দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা বা দুর্যোগ ব্যবস্থাপনার যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে প্রাতিষ্ঠানিক দিকে কিছু পরিবর্তন এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক তৈরি করার জন্য, অর্থাৎ যারা
দুর্যোগ মোকাবেলা করবে সেই বিষয়ে পঠন পাঠনটিও ছিল না, যেটি আসলে 12 সাল থেকেই শুরু হয়েছে আমি বলবো। এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও এখন শিক্ষা দুর্যোগের বিষয়ে ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, তার মাধ্যমে এবং আমরা যদি দেখি যে বাংলাদেশে যে দুর্যোগ ব্যবস্থাপনার যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে সংকেতটা দেয়া, যেমন মোবাইল প্রযুক্তি আগে ব্যবহার করা হতো না, এখন সতর্ক সংকেতটা মোবাইল প্রযুক্তির মাধ্যমে দেয়া হচ্ছে। ইন্টারঅ্যাক্টিভ ভয়েস সিস্টেম আছে, সেটি দেয়া হচ্ছে। একটা নম্বর আছে 1090 তার মাধ্যমে দুর্যোগ সম্পর্কে মানুষকে বার্তা দেয়া হচ্ছে। সবার হাতে যেহেতু এখন ফোন বা মোবাইল প্রযুক্তি পৌঁছে গেছে, এর মাধ্যমে কিন্তু স্মার্ট বাংলাদেশের যে প্রত্যয়, সেই প্রত্যয়টি আমরা রক্ষা করার যে চেষ্টা সেটি দেখেছি। পাশাপাশি আমি বলবো যে আমাদের বাংলাদেশে তো আসলে সবার হাতে হয়তো মোবাইল থাকে না, থাকলেও কেউ পড়তে পারেন না, কেউ কানে শোনেন না। সুতরাং এই বার্তাগুলি আমরা যদি স্মার্টলি সবার কাছে পৌঁছে দিতে চাই, তাহলে সব মানুষের চাহিদা, সব দুর্যোগের ধরন অনুযায়ী এবং কিভাবে কখন বার্তাটা পাঠাতে হবে সেটি আমাদের আসলে এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা নারী পুরুষের সবার কথাই বলি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের পেশাগত কারণে বা দুর্গম এলাকায় বস করে, তার জন্য যে সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচি আছে, আমি বলবো সেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যেই এই স্মার্ট বাংলাদেশের যে প্রত্যয়গুলি আছে, যে দুর্যোগ প্রস্তুতি সবসময় সেটি বলা দরকার। কিছু অগ্নিকাণ্ড ঘটছে, সেটি কিন্তু দেখা গেছে যে মানুষের নিজস্ব প্রস্তুতিও নাই। ভবন মালিকদেরও একটু সতর্ক থাকার জন্য, তারা যখন দেখছেন যে এই দুঃখজনক ঘটনাগুলি ঘটছে, যারা শিল্প মালিক আছেন, যারা ভবন মালিক আছেন, তাদেরও স্মার্ট হতে হবে। অর্থাৎ সরকারি যে আইনগুলি আছে তারা কিন্তু মেনে চললেই তাদের সম্পদ এবং তাদের প্রাণহানি, তাদের মূল্যবান আমি বলবো জীবন, পরিবারকে রক্ষা করতে পারে। তো এই জন্য আমাদের সকলেরই স্মার্ট হতে হবে। শুধুমাত্র সরকারি দুর্যোগ প্রস্তুতি না, আমি ঘরে ঘরে, আমার ব্যক্তি, আমার কমিউনিটি, আমার সমাজ, আমার প্রতিষ্ঠান, সব জায়গায় যাতে আমরা দুর্যোগ প্রস্তুত থাকতে পারি এবং যত প্রযুক্তি ব্যবহার করা যায়, যে প্রযুক্তিটা আমাদের ক্ষতি করবে না, সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করেই আমরা দুর্যোগের আগাম সতর্কবার্তা, আমার কর্ম এবং প্রশিক্ষণ, পাশাপাশি সকলেরই আসলে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত হওয়া প্রয়োজন। দুর্যোগ ব্যবস্থাপনায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তি, নারী, প্রবীণ নাগরিক ও শিশুসহ সকল স্তরের জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনি কাঠামো ও নির্দেশিকায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সাড়াদান কার্যক্রমের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যে কাজগুলো করা হচ্ছে সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড়ের এবং অন্যান্য দুর্যোগের যে সতর্কবার্তা, প্রচার, ট্র্যাকিং, এই সমস্ত সিস্টেমে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। আমরা IVR সিস্টেম প্রবর্তন করেছি, যেটি ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স টেকনোলজি যেটি আছে, যেটি আমাদের 1090 একটা টোল ফ্রি নাম্বার আছে, এর মাধ্যমে যে কেউ যে কোনো সময় এর থেকে তথ্য নিতে পারবেন এবং আদান প্রদান করতে পারবেন। বন্যার ক্ষেত্রে আগাম সতর্কবার্তা উন্নয়নে প্রচারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্পেস প্রযুক্তি আমরা ব্যবহার করছি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে। আর ভবিষ্যতে ক্ষয়ক্ষতি নিরূপণ, সারাদান এবং উদ্ধার কাজ করার জন্য আমরা ড্রোন প্রযুক্তিও ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে যানবাহন নিয়ে পৌঁছা খুব সমস্যা, সেখানে আমরা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আমরা ডিটেকটিভ করা এবং উদ্ধার করা কাজটা করব। আর চতুর্থ বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে ইন্টারনেট অফ থিংস, যেটা IoT বলা হয়ে থাকে, এবং ব্লক চেইনের ব্যবহার আমরা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে করতে যাচ্ছি। আমরা ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার যেটি তৈরি করতে যাচ্ছি, এখানে আমরা স্মার্ট বাংলাদেশে যে বিষয়গুলো রয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো রয়েছে এবং উদ্ধার, সতর্কতা প্রচার, কমান্ড প্রদান, সব কিছু এই ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের মাধ্যমে করা হবে। তখন আমাদের যে স্মার্ট বাংলাদেশের যে গোলগুলো রয়েছে, অর্জনগুলো রয়েছে, সেখানে আমরা যথাযথভাবে এটির প্রতিফলন ঘটাতে সক্ষম হব। বাংলাদেশের গ্যাস লাইন,
বিদ্যুৎ লাইন অথবা পানির লাইন যেগুলো রয়েছে, ভূমিকম্প হলে এইগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এই সমস্ত ইউটিলিটি লাইন যখন ক্ষতিগ্রস্ত হলে পরে তখন বড় ধরনের বিপর্যয় এটি একটার পর আরেকটা ক্রমাগত বাড়তে থাকে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে পদ্ধতিটা প্রয়োগ করতে হবে, আমরা যেটা বলছি সেটা হলো যে গ্যাস বিদ্যুৎ সঞ্চালন লাইনে অটো শাটডাউন প্রযুক্তি চালু করতে হবে, যাতে করে এই ধরনের ভূমিকম্প হলে সাথে সাথে এই লাইনগুলো বন্ধ হয়ে যায়, তাতে আমাদের ঝুঁকি আরও কমে যাবে। প্রস্তুতি একমুখী না হয়ে সম্মিলিতভাবে নেওয়া হলে দেশ স্মার্টভাবে দুর্যোগ মোকাবেলায় সার্থক হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগের সিলেবাসে সার্বজনীন দুর্যোগ প্রস্তুতি বিষয়ক পাঠ্যসূচি অন্তর্ভুক্তিকরণ, শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর গবেষণায় বরাদ্দ প্রদান, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আর জনসাধারণের স্বার্থে সর্বদা স্মার্ট উপায়ে সংযুক্ত থাকার মাধ্যমেই দেশ প্রস্তুত হবে দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনার জন্য।